আজকের ক্লাসে আমরা বিবিকুণ্ডু টেস্ট পেপার থেকে অর্থনীতি বা ইকোনমিক্সের একটি মক টেস্ট নিয়ে চলে এসেছি। এই মক টেস্টে যতগুলো প্রশ্ন রয়েছে অর্থাৎ 40টা প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা সমাধান করব, ব্যাখ্যা করব এবং অল্টারনেটিভ কী প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের জানিয়ে দিই, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আগামী দিনে আরও মডেল সেট মক টেস্ট আসবে তোমাদের টেস্ট পেপার ধরে। তো প্রথম প্রশ্ন দেখো, আয়ের বৃত্তস্রোতের অনুপ্রবেশ কোনটি? তার আগে তোমাদের জেনে নিতে হবে যে অনুপ্রবেশ এবং নিষ্কাশন কী। দেখো, আয়ের বৃত্তস্রোতে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রাকারে প্রবাহিত হয়। এখন এই চক্রাকারে অর্থ যদি আরও আসে, অর্থাৎ চক্রটি তাহলে বৃদ্ধি পায় বা বড় হয়, একে বলা হচ্ছে অনুপ্রবেশ। আর এই চক্র থেকে যদি অর্থ বেরিয়ে চলে যায় তাহলে কি হবে? তাহলে এই চক্রটি আস্তে আস্তে ছোট হয়ে যায়, একে বলা হয় নিষ্কাশন। আর এখানে আয়ের বৃত্তস্রোতের অনুপ্রবেশ হবে বিনিয়োগ, কারণ বিনিয়োগ করলে আয়ের প্রবাহ বাড়বে। উল্টো দিকে সঞ্চয় কর, আমদানি যদি বাড়াও তাহলে আয়ের প্রবাহ কিন্তু দেশের ভেতর কমে যাবে। 2, বাজার মূল্যে জিএনপি 2000 এবং অবচিতি 25 হলে বাজার মূল্যে এনএনপি কত? দেখো, এনএনপির সূত্র লিখেছি জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। তাহলে 2000 থেকে 25 বাদ দিলে হবে 1975 টাকা। 3, ভোগ ব্যয় 200, বিনিয়োগ ব্যয় 50, সরকারি ব্যয় 25, রপ্তানিজনিত আয় 30 এবং আমদানিজনিত ব্যয় 70। আমরা জিডিপির সূত্র কি দিয়েছি? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তাহলে 200 প্লাস 50 প্লাস 25 তোমার হচ্ছে 275। এখন এক্স মাইনাস এম কি? এক্স মাইনাস এমকে বলা হয় রপ্তানি এবং আমদানি মূল্যের পার্থক্য। একে আমরা অল্টারনেটিভ কি বলতে পারবো? বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় বা নিট রপ্তানি মূল্য। এখানে এটা মাইনাস হচ্ছে 30 মাইনাস 70 অর্থাৎ মাইনাস 40, সেই কারণে তোমার উত্তর হচ্ছে 235, অপশান ডি। 4, পুরনো গাড়ি বিক্রি করলে অর্জিত আয় জাতীয় আয়ের মধ্যে গণনা করা হয়। ভুল। পুরনো গাড়ি বিক্রি করে যে আয় হয় সেটা জাতীয় আয়ের মধ্যে ধরা হয় না, কারণ তার মান ইতিমধ্যেই ধরা হয়ে গেছে, এটি দ্রব্য বা সেবার বর্তমান প্রবাহে কোনো অবদান রাখে না। ঠিক কথা। তাহলে অপশান এ হচ্ছে ভুল এবং আর হচ্ছে সঠিক, অপশান ডি তোমার হবে সঠিক উত্তর। 5, নিচের কোনটি হস্তান্তর পাওনা নয়? উত্তর হচ্ছে মূলধনের ওপর সুদ। আচ্ছা, হস্তান্তর পাওনা মানে কি? তুমি কোনো প্রতিদান না দিয়ে যদি কিছু পাও তাকে বলা হয় হস্তান্তর পাওনা। 6, আর্থিক বা নামিক জাতীয় আয় 600 কোটি, জিডিপি হ্রাস হোক 120, তাহলে প্রকৃত জাতীয় আয় কত? প্রকৃত জাতীয় আয় হবে তোমার 600 ইন্টু 100/120। ঠিক আছে, তোমার প্রকৃত জাতীয় আয় হচ্ছে 500 কোটি। আর সবসময় মনে রাখবে যে আর্থিক জাতীয় আয়ের থেকে প্রকৃত জাতীয় আয় কম হয়। কেন? কারণ আর্থিক জাতীয় আয় মুদ্রাস্ফীতির ফলে বেড়ে যায়, কিন্তু প্রকৃত জাতীয় আয় ভিত্তি বছরের দাম দিয়ে ধরা হয়, সেই কারণে আর্থিক জাতীয় আয়ের থেকে প্রকৃত জাতীয় আয় সর্বদাই কম হয়। 7, বাজার মূল্যে জিডিপি 500 এবং নিট বৈদেশিক আয় 100 হলে বাজার মূল্যে জিএনপি কত হবে? ঠিক আছে, জিএনপির সূত্র দেখো কি দিয়েছি, জিডিপি প্লাস এক্স মাইনাস এম। ঠিক আছে, তাহলে আমার জিডিপি 500, তার সঙ্গে 100 যোগ করে দিলে উত্তর হচ্ছে তোমার 600, অপশান বি। 8 প্রশ্ন, জাতীয় আয় বলতে কি বোঝায়? এক বছরের মোট উৎপাদনের আয়ের যোগফলকে বোঝায়। 9, এমপিসি সমান 0.6 হলে এমপিএস কত? উত্তর হবে 0.4। কেন? কারণ এমপিসি এবং এমপিএসের যোগফল সর্বদা 1-এর সঙ্গে সমান হয়। কর গুণকের মান ধনাত্মক, ঋণাত্মক, শূন্য এবং অসীম হয়। উত্তর হচ্ছে ঋণাত্মক হয়। কেন? কারণ কর গুণকের মানের সূত্র কি? মাইনাস এমপিসি বাই 1 মাইনাস এমপিসি। ঠিক আছে, এর মান সর্বদাই কিন্তু তুমি মাইনাস পাবে। আর তুমি যদি অন্যভাবেও চিন্তা করো যে সরকার যদি করের পরিমাণ বাড়ায় তাহলে ভারসাম্যে জাতীয় আয় কী হবে? কমে যাবে, অর্থাৎ নেগেটিভ সম্পর্ক তুমি পাচ্ছ। 11, যদি এমপিসি সমান 0.5 হয়, আয়ের পরিবর্তন 200 টাকা হয়, তাহলে ভোগের পরিবর্তন কত? 100। কারণ ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, এটাকেই তো আমরা কি বলি? এটাকেই আমরা বলি হচ্ছে এমপিসি। ঠিক আছে, প্রান্তিক ভোগ প্রবণতা। তো এখানে তোমার ডেল্টা ওয়াই দেওয়া রয়েছে 200, তাহলে ডেল্টা সি 100 হলে তবেই তুমি 100কে 200 দিয়ে ভাগ করলে 0.5 পাবে। ভারসাম্য বাজেট ও গুণকের মান কত হয়? সর্বদা 1 হয়। এছাড়া তোমাকে অল্টারনেটিভ এভাবেও দিতে পারে যে সুষম বাজেটের মান কত হয়? উত্তর হবে 1-এর সমান, সুষম বাজেট গুণক। 13 প্রশ্ন, এপিসি এবং এপিএস এর মধ্যে সম্পর্ক কি? অর্থাৎ গড় ভোগ প্রবণতা, গড় সঞ্চয় প্রবণতার মধ্যে সম্পর্ক কি? যে দুটোর যোগফল 1-এর সঙ্গে সমান হয়, অপশান সি। 14, এমপিসি যদি 2-এর 3 হয় এবং বিনিয়োগ ব্যয় যদি 100 টাকা বৃদ্ধি পায় তাহলে আয় কত বাড়বে? আয় বলতে ভারসাম্য আয়। আমি প্রথমে গুণক বার করে নেব। গুণকের সূত্র কি? 1/1 মাইনাস এমপিসি। তাহলে দেখো, আমি ডান দিকে 1/1 মাইনাস 2-এর 3 করেছি, এটা ক্যালকুলেশন করে তোমার উত্তর বেরোবে 3 গুণ। তাহলে এখন বিনিয়োগ যদি 100 টাকা বাড়ায় তাহলে ভারসাম্য জাতীয় আয় 300 টাকা বাড়বে, 3 গুণ বাড়বে। ঠিক আছে। 15, কেইন্সের মডেলে ভোগ রেখাটি সরলরেখা হয় ঠিক,
কেইন্সের ভোগ অপেক্ষকে আয় ও ভোগের মধ্যে একটি স্থায়ী সম্পর্ক থাকে, এটাও ঠিক। তাহলে অপশান এ হচ্ছে তোমার সঠিক উত্তর। 16, দ্রব্যসমূহের রপ্তানি ও আমদানি মূল্যের পার্থক্যকে কি বলা হয়? উত্তর হচ্ছে বাণিজ্য উদ্বৃত্ত। অনেক সময় তোমার এখানে দৃশ্য উদ্বৃত্তও বলা হতে পারে, ঠিক আছে, যেহেতু দ্রব্য সামগ্রীর রপ্তানি বা দৃশ্য আমদানি দৃশ্য রপ্তানি বলা হয়েছে। 17, পৃথিবীর অন্য দেশের মুদ্রার মূল্যায়নের ভিত্তিতে কোনো মুদ্রার দামকে কি বলা হয়? উত্তর হবে বিদেশি মুদ্রার বিনিময় হার বলা হয়। 18, নিম্নলিখিত অর্থনৈতিক বা বাণিজ্যিক লেনদেনের মধ্যে কোনটি আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য নয়? উত্তর হচ্ছে ভারতের মধ্যে রামবাবুর সঙ্গে শ্যামবাবুর বাণিজ্য, কারণ এটা একটা দেশের মধ্যে হচ্ছে, এটা আন্তর্জাতিক বাণিজ্য হতে পারে না। 19, লেনদেন উদ্বৃত্তের হিসাব প্রতিকূল দূর করার জন্য উপায় কি? ঠিক আছে, আমদানি শুল্ক বাড়ানো, অর্থাৎ লেনদেন উদ্বৃত্ত কমে যাচ্ছে, তাহলে আমি কি করব? তাহলে আমি আমদানি শুল্ক বাড়িয়ে দেবো। এবার আমদানি শুল্ক বাড়ালে কী হবে? আমদানি কমে যাবে, আর যখনই আমদানি কমবে রপ্তানি বাড়বে, তখনই কি হবে? তখনই আমার লেনদেন উদ্বৃত্ত পজিটিভ হবে। নমনীয় বিনিময় হার ব্যবস্থায় বিনিময় হার কিসের মাধ্যমে স্থির হয়? উত্তর হচ্ছে বাজার শক্তির দ্বারা। 21, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি পেশাগত কাঠামো বা জীবিকা কাঠামো তৃতীয় ক্ষেত্র বা সেবা ক্ষেত্রের মধ্যে পড়ে না? উত্তর হচ্ছে শিল্প। কেন? কারণ শিল্প তোমার হচ্ছে মাধ্যমিক বা শিল্প ক্ষেত্রের মধ্যে পড়ে। 22, 2015 সালে ভারত সরকার পরিকল্পনা কমিশনের অবলুপ্তি ঘটিয়ে ড্যাশ করে। আগে জানো যে পরিকল্পনা কমিশনের কাজ কি? যে পরিকল্পনা কমিশন, যে আমরা জেনেছি পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো তৈরি হতো 5 বছরের জন্য, ঠিক আছে, সেইগুলো পরিকল্পনা কমিশন তৈরি করতো, কিন্তু 2015 সালে সেটা বাদ দিয়ে নীতি আয়োগ গঠন করা হয়েছে। 23, বর্তমানে কর্মসংস্থানের দিক দিয়ে ভারতের ড্যাশ ওপর নির্ভরশীল। বর্তমানে বলেছে মানে তৃতীয় ক্ষেত্র। কেন? কারণ আমরা জানি প্রাথমিক ক্ষেত্রের অবদান কমে গেছে, মাধ্যমিক ক্ষেত্রের অবদান একটু বেড়েছে, কিন্তু সেবা ক্ষেত্রের অবদান এখন দ্রুত হারে বেড়েছে। 24, অর্থনীতিবিদ ক্লার্ক ফিশার ও কুঞ্জনেটস জাতীয় আয়ের উৎসকে কটা ক্ষেত্রে ভাগ করেছে? উত্তর হবে 3টি ভাগে। কি কি? প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র আর সেবা ক্ষেত্র। SEZ এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। 26, বর্তমানে যে অর্থনৈতিক ক্ষেত্রটি দেশের বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে। দেখো, আমাদের প্রাথমিক ক্ষেত্রের অবদান কম হলেও আমাদের প্রাথমিক ক্ষেত্রে কিন্তু বেশি মানুষ নিযুক্ত রয়েছে, সেই কারণে এখানে উত্তর হবে প্রাথমিক ক্ষেত্র। 27, HDI র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে ভারতের স্থান কত? 2025-এর আপডেট অনুযায়ী তোমার হচ্ছে 130, কিন্তু পাঠ্য বই কিছু কিছু জায়গায় তুমি 132ও পাবে, যেহেতু 2025-এর আপডেট কিন্তু পাঠ্য বইতে নেই। 100 দিনের কর্মসূচি রূপায়ণে কাজ করে কে বা কোন প্রকল্প? উত্তর হবে MG নারেগা। 29, কৃষিক্ষেত্রে সৃষ্ট বেকারত্ব কোন প্রকৃতির? উত্তর হচ্ছে মরশুমি বেকারত্ব। মরশুমি মানে কি? একটা নির্দিষ্ট মরশুমে বা নির্দিষ্ট ঋতুতে কাজ হয়, অন্য ঋতুতে কাজ হয় না। MG নারেগা প্রকল্পটি প্রদান করে, ঠিক আছে, কি? অপশান সি হবে মজুরি ভিত্তিক নিযুক্তি এবং স্বনিযুক্তি উভয়। নিচের কোনটি একটি প্রাথমিক ক্ষেত্রের কার্যকলাপ? প্রাথমিক ক্ষেত্রের মধ্যে যেমন পশুপালন, কৃষিকাজ, ঠিক আছে, এইগুলো তো রয়েছে। তোমার খনি এবং খনন, এটাও প্রাথমিক কার্যের মধ্যেই রয়েছে। বেকারত্ব নির্ধারণের জন্য কোন সূচক ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। 33, সবুজ বিপ্লব প্রধানত খাদ্যশস্য উৎপাদনে সফলতা অর্জন করেছে। উত্তর হচ্ছে ঠিক। একটি উচ্চ ফলনশীল বীজ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার নিয়ে এসেছিল। ঠিক। তাহলে বিবৃতি এ এবং কারণ উভয়ই সঠিক। 34, কোন আইন অপারেশন বর্গার সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? উত্তর হচ্ছে বর্গাদার সুরক্ষা আইন। 35, ভারতের সবুজ বিপ্লবের বিকল্প নাম কি? বিস্তার প্রকল্প, উচ্চ ফলনশীল বীজ প্রকল্প, কৃষির নয়া কৌশল, সবগুলিই হবে তোমার সঠিক উত্তর। 36, ভারতের কৃষিতে সবুজ বিপ্লব শুরু হবার সময় কখন ছিল? উত্তর হবে 1960-এর দশকের মাঝামাঝি, আর সাল যদি বলে তোমার হবে 1966 সাল। আচ্ছা, তোমরা যারা এত দূর এসেছো, ক্লাসটা দেখছো, তাদেরকে বলি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে যদি পারো তো তোমরা জয়েন করতে পারো। 37, ভারতের কোনো অঞ্চলে সবুজ বিপ্লব সবচেয়ে বেশি সফল হয়েছিল? উত্তর হচ্ছে উত্তর পশ্চিম ভারত, মানে পাঞ্জাব, হরিয়ানা এই দিকগুলোতে। সবুজ বিপ্লবের সময় কোন ধরনের বীজ ব্যবহার করা হয়েছিল? উত্তর হবে HYV বীজ বা উচ্চ ফলনশীল বীজ। ন্যূনতম সমর্থক মূল্য বা MSPর উদ্দেশ্য কী? কৃষকদের উৎপাদনের ন্যায্য মূল্য প্রদান করা। 40 বা সর্বশেষ প্রশ্ন, ভূমি সংস্কারের প্রধান উদ্দেশ্য কী? ভূমির সুষম বন্টন। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।